হবে একটু স্ট্র্যাটেজিক এবং ম্যাথডিক। কেন হবে এরকম? দেখেন, অনেকে এই গোল চক্করের মধ্যে প্র্যাকটিস করতে থাকলে সামনে আগাইতে পারে না। কারণ হচ্ছে উনি যতই দৌড়াক উনি সামনে আগাইতে পারবে না, উনি তো একটা লুপের মধ্যে আছে না, ওইখানে ঘুরে ফিরে ওইখানে আসবে। তো ওনারে কষ্ট করে এখান থেকে বের হইতে হবে, উনি ঘাম ঝরাইলেও পরিশ্রম হবে না। অনেক মানুষ মনে করে কি যে আমি প্র্যাকটিস করলে মনে হয় আমি সামনে আগাবো, হয় না। আপনারা যদি এই এতদিনে গণহারে ভোকাবুলারি লিস্ট ধরে ধরে মুখস্থ করতেন, ওটা পণ্ডশ্রম হইতো, কাজে দিত না কোনো। কারণ আমরা প্যাসেজে দুই একটা প্যারাগ্রাফ, একটা প্যাসেজে ব্যাখ্যা করে দেখছি, ওই জায়গায় ওই ওয়ার্ডের অর্থ পুরাই ভিন্ন, ডিকশনারিতে এমন অর্থ থাকে না। প্লাস আরো দেখছি বেশিরভাগ ওয়ার্ডই মোটামুটি জানা, কিন্তু ওই লাইনের সাথে অর্থ হচ্ছে আরেকটা। তো শুধু শুধু যদি কেউ ভোকাবুলারি মুখস্থ করে তার দ্বারা আয়েস হয় না। সে কন্টেক্সচুয়ালি পড়লে তার আয়েস হয়। কন্টেক্সচুয়ালি মানে হলো সে হয়তো প্যাসেজ পড়ে তারপর পাশে লিখে রাখলো, দেন ওই ভোকাবুলারি মুখস্থ করলো। ঠিক আছে, অ্যাক্টিভ লার্নিং, সিচুয়েশনের সাথে বুঝে পড়লো, তার হচ্ছে। তো 15 শ্রমের মধ্যে একটা হচ্ছে সিচুয়েশন ছাড়া সে ভোকাবুলারি মুখস্থ করলে এটা আয়েস হয় না, কিছুদিন পরে সে ছেড়ে দেবে, অনেকদিন পড়াশোনা করার পরে পারবে না। আবার কেউ কেউ পারবে। 100 জনের মধ্যে 1% 2% আছে, এরা অনেক পড়তে পারে, শহীদ হয়ে যায় পড়তে পড়তে, তাদের যারা আবার হয়। কিন্তু 100 জনের মধ্যে একজন দুজন হলে তো হয় না, আমাদের 100 জনের মধ্যে হতো 100 জনের হইতে হয়। কারণ ভাষা এমন একটা বিষয়, আপনি সহজ ওয়েতে বা নর্মাল ওয়েতে আগাইলে 100 জনের 100 জনের হয়। এটা খুব সহজ এবং সিম্পল একটা ব্যাপার। বাংলাদেশ থেকে কেউ যদি মালয়েশিয়ায় গিয়ে ওইখানে মালয়েশিয়ানদের সাথে কাজ করে, 6 মাসে মালয় ভাষা শিখে ফেলে, পড়াশোনা না করলেও শিখে ফেলে। আচ্ছা, তো আপনার প্র্যাকটিস করতে হবে এরকম যে ওইখান থেকে বের হয়ে যেটাতে কোনো লাভ হয় না বাদ দিতে হবে। ইনি দৌড়ে সামনে যেতে পারবে। Okay, তাহলে আমাদের প্র্যাকটিসটা কেমন হবে? এর নাম আসছে কন্ট্রোল প্র্যাকটিস বা গাইডেড প্র্যাকটিস। কন্ট্রোল বা গাইডেড প্র্যাকটিস কি? সিস্টেম, সিস্টেম্যাটিক ওয়েতে আগানো। এটা আবার কি স্যার? অর্থাৎ আপনি যে লেভেলে আছেন তার থেকে একটু উপরে ট্রাই করা, অনেক উপরে না, যেটা বুঝবো না ওটা না, যেটা মোটামুটি বুঝবো 100% বানানো যায় ওইখানে ট্রাই করা। তো গবেষণা করে দেখা গেছে ইট টেক্স অ্যাপ্রক্সিমেটলি 200 গাইডেড আওয়ার্স। কয় ঘন্টা বলেন তো? 2 ঘন্টা প্রপার ওয়েতে, 200 ঘন্টা প্রপার ওয়েতে প্র্যাকটিস করলে আপনার পয়েন্ট 1 পয়েন্ট বাড়বো। কতটুকু বাড়বো বলেন তো? এই যে বলেন, ফ্রম ওয়ান লেভেল টু দা নেক্সট। এই যে একটা থেকে আরেকটা ইংরেজি আমরা শিখছি না, ফ্রম টু, এই যে আছে ফ্রম ওয়ান লেভেল অফ CEFR টু দা। আপনারা যে আইএলটিএস এর রেজাল্ট দেয় ওই রেজাল্টের পাশে এগুলো লেখা থাকে, B1, B2, C1, C2, এগুলো লেখা থাকে। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা বেঞ্চ মার্ক, আপনি কোন লেভেলে আছেন। C2 হচ্ছে 9 লেভেলে, একদম 8.59 লেভেলে, টপ লেভেলে। তো আপনার বর্তমান লেভেলটা আছে এই জায়গায় 4, 4.5 বা 5, বর্তমান লেভেলটা আছে। মানে বর্তমান, এখন পরীক্ষা দিলে হবে না, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ কোশ্চেন নিয়ে একটু চর্চা করে দেখলে যে আপনি 4 উঠে যাবে বা 4.5 উঠে যাবে বা 5 উঠে যাবে। কারণ ইন্টারমিডিয়েট পাস করলে আমরা জানি তার দ্বারা কিছু ইংরেজি তার জানা আছে। হ্যাঁ। আপনি যদি এখান থেকে 6, 6.5 নিতে চান, আপনার 200 ঘন্টা মিনিমাম পড়তে হবে। কয় ঘন্টা? 200 ঘন্টা, 250 ঘন্টা পড়লে আপনি গাইডেড প্রপার ওয়েতে পড়লে হয়ে যাবে টোটাল। টোটাল। আবার 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 গ্যাপ দিলে ফল করবে। ভাষার ব্যাপারটা এমন, চর্চা না করলে ভুলে যায়। ওই যেমন কোরআন শরীফ ছোটবেলায় অনেকে পড়ছেন, পয়েন্টটা বলে ভুলে গেছেন। ব্যাপারটা এরকম, ভাষা চর্চা না করলে ভুলে যায়। এই জন্য আইএলটিএস এর মেয়াদ থাকে 2 বছর, যে 2 বছর, যদিও অন্যান্য ভাষার মেয়াদ আরো বেশি করা আছে। যে একজন মানুষ নিয়মিত ভাষা চর্চা না করলে সে ভুলে যায়, এটা একটা সহজ ব্যাপার। তো আপনার 200 ঘন্টা প্র্যাকটিস করলে 1 পয়েন্ট বাড়বে। তো আপনি 200 ঘন্টা কিভাবে করতে পারেন? যদি 1 মাসে পড়েন তাহলে আপনার প্রতিদিন 8 ঘন্টা যায়। যদি 2 মাস করেন প্রতিদিন 4 ঘন্টা। যদি 3 মাসে আপনি সময় নেন বা 4 মাস সময় নেন, তো প্রতিদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা করে পড়লে আপনার এই লেভেলটা চলে আসতেছে। যদি লেভেল আরো দুর্বল থাকে তখন হয়তো একটু বাড়বে বাড়বে, তখন 300 ঘন্টা লাগে। তা আপনি
এটা কিভাবে ইমপ্রুভ করবে এটা দেওয়া আছে, যে আমার কয় ঘন্টা লাগবে, কতক্ষণ পড়াশোনা করতে হবে, এ নিয়ে গবেষণা হয়েছে। আব্দুর রশিদ, ওকে, আপনি তাহলে স্পিকিং এর জন্য অনলাইন, আমাদের অনলাইন অফলাইনে কিছু ক্লাস আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, জয়েন করতে পারেন, হেল্প হবে। প্র্যাকটিসটার নাম বলেন। এটা কি? এটা হচ্ছে, এখানে লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে প্র্যাকটিস করবেন। তো স্যার অ্যাপ্রোপ্রিয়েট লেভেল কি? অ্যাপ্রোপ্রিয়েট লেভেল হচ্ছে যদি আপনি একটা বাচ্চাকে ভাগ শিখাইতে চান, ওরে আপনি ভাগ দিয়ে শিখাইতে পারবেন না। ওরে আপনার প্রথমে কি শিখাইতে হবে? যোগ বিয়োগ না? যোগ বিয়োগ, সংখ্যা গুনতে শিখাইতে হবে, যোগ বিয়োগ শিখাইতে হবে। যোগ বিয়োগ করায় ভাগ শেখানো যাবে না, নামতা শিখাইতে হবে। নামতা পরে আগে গুণ করাইতে হবে, গুণের পাশে প্যারালি তাকে ভাগ শিখাইতে পারেন, আর নাহলে কিন্তু ভাগ শেখানো সম্ভব না থাকে। ঠিক একইভাবে 9-10 আপনি যে সরল অঙ্ক করছেন, বাচ্চারা সরল অঙ্ক করানো যাবে না। ক্লাস 5-এর বাচ্চারা আপনি সরল অঙ্ক শিখাইতে পারবেন, কিন্তু ওরা এই কয়েকটা স্টেপ করাই তুলব। আগে সূত্র পড়াইতে হবে, a+b² a-b² এই সূত্রগুলো পড়ে কয়েকদিন ট্রাই করে আপনি পারবেন, ওরা 9-10 সরল অঙ্ক করাইতে পারবেন, ও পারবে, ক্লাস 5-এর বাচ্চাও পারবে। কিন্তু আপনার আগে ওই যে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। ছোট্ট একটা দেয়াল হোক বা বড় একটা দেয়াল হোক, নিচের ইট, তারপরে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এভাবে তৈরি হয় না? কিন্তু যদি আপনার ইটটা নিচতলা একটু কাটলেন, 9 তলা একটু কাটলেন, মাঝখানে 8 তলাও কাটলেন, গ্যাপ রয়ে গেল, লার্নিং এর গ্যাপ। দেয়াল ঠিকই হয়েছে, কিন্তু এই দেয়াল কিন্তু শক্ত না, এতে বাতাস আসবে, তারপরে এটা হচ্ছে ঝড় আসবে, সবই আসবে, এবং ধাক্কা দিলে ভেঙে যাবে এটা। লার্নিং এ শেখার সময় স্টেপ বাই স্টেপ আগাইবেন এবং গ্যাপটা রাখবেন না, যে এই লাইন, ওইটা জানি কি, ওই মিনিংটা যেন কি, এটা বাদ দিবেন না, যতটুকু পারা যায় শিখে নেবেন, প্রবলেমটা সলভ করুন। আচ্ছা, কিছু জিনিস আছে যেগুলো সময় চলে গেলে আমরা এফিশিয়েন্ট হব। এফিশিয়েন্ট মানে হচ্ছে কম সময়ে কম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম আউটপুট নেওয়ার চেষ্টা করব। তো ধরেন, এই ম্যাক্সিমাম আউটপুট কি, দেখবো যে কোনটা আমাকে বেশি পরিমাণে হেল্প করছে। সময় যেগুলো যায় ওটা আমরা বাদ দিয়ে দেবো। যেমন আমরা বললাম ফেসবুক আমাদের সময় কেড়ে নেয়, সাধারণত তাই হয়। যদি সাধারণত হয়, এটা বাদ দিয়ে দেবো। আর যদি এমন হয় আপনার ফেসবুক ওপেন আছে, আপনি মাঝে মাঝে যান, 10 মিনিট যান, 15 মিনিট, কখনো জানি না, তো ইটস ওকে, আপনি রাখতে পারেন। আগে, ওটা হচ্ছে মানুষ পার্টিকুলারলি বুঝে নেবে কোনটা আমাকে হেল্প করে। আহ, আপনার এফিশিয়েন্ট ওই আপনারই খুঁজে বের করতে হবে, তাই না? মাশাআল্লাহ, B1 লেভেলে আছে না? ঠিক আছে, ওকে, B1, হ্যাঁ, চেষ্টা করেন না একটু B2 লেভেলে যেতে। B2 লেভেলে গেলে 6.5, 6 পর্যন্ত হয়ে যায়, 6, 6.5। B1 থেকে B2, তার মানে বেশি করে ওটা পার্থক্য না। এই জন্য আছে B1, তারপরে কোনটা? B2। B2 ভালোই, হ্যাঁ। FCE বলা হতো না? ঠিক আছে। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে, আপনার কাছে তো বইটা আছে না? বইয়ের প্রথমে দেখবেন সূচিপত্র দেওয়া আছে, দেখেন তো আছে কিনা। 3 পেজে মনে হয় দেওয়া আছে আপনার সূচিপত্র, প্রথম আরেকটু আগে 3 নম্বর পেজে, কন্টেন্ট পাইছেন? কন্টেন্ট, এই বইয়ের সূচিপত্র, এই ইংরেজি আছে ওর, কন্টেন্টস। তাহলে আমরা ইংলিশে কি বললাম, যে কন্টেন্টস মানে সূচিপত্র। এই বইটার মধ্যে কি কি আছে সব এই এখানে লেখা আছে, যে অঙ্ক বইয়ের মতো, কয় নম্বর পেজে কয় নম্বর চ্যাপ্টার সব, বা বাংলা বইয়ের মধ্যে কোন বইয়ে কোন জিনিস সব দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ইন্ট্রোডাকশন, এরপরে কয়টা টেস্ট বলতে পারবেন? এরপরে কি দেওয়া, অডিওতে ওনারা যা বলে, ওই সাবটাইটেল বলি না আমরা, ওটা লিখে দিছে সব পুরোটা। তারপরে আবার রিডিং এর লিসনিং এর উত্তরও দিয়ে দেওয়া আছে, রাইটিং এর স্যাম্পল আনসারও কিছু কিছু দিয়ে দিছে, আবার কিভাবে আনসার শিটটা দেখতে কেমন তাও দেওয়া আছে, এবং লাস্টে কিছু দেওয়া আছে কোন প্যাসেজটা কোন জার্নাল থেকে নিছে, তাও দেওয়া আছে, প্রাপ্তি শিক্ষা, হ্যাঁ। ওকে, আমরা 4 নম্বর পেজে ইন্ট্রোডাকশনে গিয়ে আয়ের সম্পর্কে একটু ধারণা নিই, যে ইন্ট্রোডাকশন কি। ইন্ট্রোডাকশনে বললো যে এই টেস্টের মালিক হচ্ছে 3 জন, ওই যে নিচে দেখেন ফার্দার ইনফরমেশন, হ্যাঁ। কারা কারা দেখেন তো? ব্রিটিশ কাউন্সিল,
ব্রিটিশ কাউন্সিল কমা আইডিপি, তারপর আইটা আছে না, অ্যান্ড কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। এই তিনজন হচ্ছে এই প্রতিষ্ঠানটা এই আইএলটিএস থেকে ম্যানেজ করে। কোশ্চেন তৈরি করে দেয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি, মার্ক সবই কেমব্রিজ ইউনিভার্সিটি করে, আর তারা করায় মাধ্যম হচ্ছে দুইটা প্রতিষ্ঠান, আইডিপি, ব্রিটিশ কাউন্সিল। এই দুটো হলো সেন্টারের মতো, এই যে এসএসসি পরীক্ষার সেন্টার আছে না, সেন্টার। তারা হচ্ছে সেন্টার হিসেবে হোল্ড করে, দেন পরীক্ষার খাতাগুলো পাঠায় দেয় হচ্ছে গিয়া ঢাকা শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ড বিভিন্ন জনকে দিয়া দেখায় দেখায় শিক্ষা বোর্ড ম্যানেজ করে মূল রেজাল্টটা। বাট নেওয়াই হলো এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে। দেন আপনার আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল নিয়ে আমাদের পার্থক্যটা কোথায়? এরা দুইটা কি, এরা মিডিয়াম, মাধ্যম হিসেবে কাজ করে। তাই এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। কিছু পার্থক্য আছে এদের ফিলোসফিতে, তারপরে হচ্ছে এদের ব্যবসায়িক মডেলে কিছু পার্থক্য আছে, এদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে, সেটা আলাদা। আর ছোট একটা পার্থক্য আছে, পার্থক্য হলো রাইটিং এর উত্তর পেন্সিল দিয়েও লেখা যায়, কলম দিয়েও লেখা যায়। এই স্বাধীনতাটা শুধু ব্রিটিশ কাউন্সিল দিয়েছে, আইডিপি দেয় নাই। এতটুকু পার্থক্য, দেখছেন? ফ্লেক্সিবিলিটি বেশি। আমি ব্রিটিশ কাউন্সিলও করি, আপনার ইচ্ছা, দুটিয়ে করতে করে দিই। আচ্ছা, ওকে। আর এই টেস্টটা দুই রকম, একাডেমিক টেস্ট হয় আবার জেনারেল ট্রেনিং টেস্ট। আরো বহু টেস্ট আছে, ইউকেভিআই আছে না, ইউকেভিআই মূলত আইএলটিএস টেস্টই, সেম কোশ্চেন, সেম রাইটিং, সবই সেম। তাহলে পার্থক্যটা কোথায়, ফি বেশি কেন? সিকিউরিটিটা নিশ্চিত করার জন্য কিছু এক্সট্রা প্রসিজার আছে, কিছু ভিডিও পার্ট থাকে, আপনার স্পিকিং একটা ভিডিও রেকর্ড করা হয় যতটুকু শুনেছি। বা আপনার এটা ইউকে যাবেন তো, যাতে কোনোভাবে স্টুডেন্ট চুরি করতে না পারে, তাই সিকিউরিটিটা একটু বেশি কড়াকড়ি করে কিছু এক্সট্রা প্যাসেজার দেওয়ার কারণে নাম দিয়েছে ইউকেভিআই। সেটা আর কিছু না, কোশ্চেন একই, কিন্তু আলাদা সিস্টেম হচ্ছে আপনার। ওই যেমন আহ গ্রামের স্কুলে পড়েও এসএসসি পরীক্ষা দিতে পারবেন, আর শহরের দামি স্কুলে পড়েও দিতে পারবেন। দামি স্কুলে পড়লে কিছু বেতন বেশি, এই যা। তাছাড়া প্রশ্ন সেম, এসএসসি পরীক্ষার প্রশ্ন সেম। একাডেমিক প্রশ্ন, আপনি একাডেমিক দিবেন বেশিরভাগই, অনেকে জিটি দিবেন। এখানে জিটি ক্যান্ডিডেট আছেন কিনা আমি জানি না, তবে দুইটা পরীক্ষার মূল কয়েকটা জিনিস এক, সামান্য কিছু ভিন্নতা আছে। ভিন্নতা কি? একাডেমিক হলো যারা পড়তে যাবে, আর জিটি হচ্ছে যারা জবে যাবে। এখন অবশ্য রিসেন্টলি দেখলাম ক্যানাডাতে ই ভিসা হেলথ কেয়ারে বেশ ভালোই আবার লোক নিয়োগ হচ্ছে, হেলথ ক্যানাডাতে অনেকে হয়তো যাবে সামনে। পাশে টেস্টের কয়টা মডিউল আছে তা নিয়ে আলোচনা আছে। এখন তো সবার আগে কোন মডিউলটা দিছে? সবার আগে পরীক্ষার দিন লিসনিং পরীক্ষাটা হবে 11:30 বা 11:45 দিকে, এই পরীক্ষাটা শুরু হয়ে যায়, বা 12টায় কখনো লিসনিং পরীক্ষা হয়। এমন কি হতে পারে স্যার লিসনিং ছাড়া অন্য কিছু হয়? হ্যাঁ হয়। যদি কখনো কখনো ওনাদের যন্ত্রের মধ্যে কোনো সমস্যা থাকে, তখন ওনারা ইনস্ট্যান্টলি চেঞ্জ করে যে আগে রিডিংটা দাও, পরে আমরা লিসনিংটা নিই। কিন্তু জেনারেলি এই পরীক্ষাটা আগে হয়, লিসনিং। লিসনিং আপনি দেখতে পারেন, যদি বইয়ের পেছনে আনসার শিটটা দেখি, দেখেন তো এই আনসার শিটে কয়টা ঘর আছে, তার মানে আমরা বুঝছি লিসনিং এর কোশ্চেন 40টা। ঠিক একইভাবে রিডিং এও দেখেন ঘর আছে 40টা না, লিসনিং এর কোশ্চেন হয় 40টা। এই লিসনিং প্রশ্নটা পরীক্ষাটা আগে হয়ে যাবে। লিসনিং হয়ে যাওয়ার পর পর সাথে সাথেই কোশ্চেনগুলো নিয়ে নেবে আপনার থেকে, পেজ উল্টায় বলবে যে তুমি উত্তরপত্রের রিডিং এর নাম পূরণ করো, দেন আপনাকে রিডিং কোশ্চেন দেওয়া হবে। রিডিং কোশ্চেনে তিনটা সেকশন, 40টা কোশ্চেন, সময় দেবে দেখেন তো কত মিনিট, আর লিসনিং এ হলো 30 মিনিট। লিসনিং এ একটা মজার দিক আছে, 30 মিনিট হওয়ার পরে উত্তরপত্রে উত্তর নেওয়ার জন্য আরো 10 মিনিট দেবে, কিন্তু রিডিং এ এক্সট্রা টাইম দেবে না। ওই 60 মিনিটের মধ্যে উত্তরপত্র উত্তর করতে হবে, করতে হবে সব। লিসনিং এ 10 মিনিট এক্সট্রা দেবে পেপার বেসড টেস্ট দিলে, আর যে কম্পিউটার বেস দেয় তাকে 2 মিনিট দেওয়া হয়। আমরা বেশিরভাগই পেপার বেসড পরীক্ষা দেবো, কম্পিউটার বেস দেবো না। কম্পিউটার বেস মানে বাসায় বসে না, কম্পিউটার বেস মানে হচ্ছে সেন্টারে গিয়ে কম্পিউটারে টেস্ট দেওয়া, Yes, বাসায় না। দেন আরেকটা আছে, এরপরে শুরু হয়ে যাবে এটা, রাইটিং শুরু হয়ে যাবে।
রাইটিং এর দুইটা রাইটিং করতে হয় এবং 1 ঘন্টা সময়। সবচেয়ে সহজ পরীক্ষাটা আছে, মানে সবচেয়ে ছোট, স্পিকিং, এটার কয় মিনিট সময় দেখেন তো এখানে। এইটা সবার শেষে হয়। বাংলাদেশে এই স্পিকিং পরীক্ষাটা টিচার সংকট হওয়ার কারণে একদিনে শেষ করতে পারে না, স্টুডেন্ট বেশি টিচার কম। তো সেই হিসেবে স্পিকিংটা আগে হয় বা পরে হয়, কিন্তু অন্য অন্য দেশে একসাথে হয়ে যায়। স্কেজুল ঠিক থাকলে একদিনে হয়ে যায়, একসাথে 4টা পরীক্ষা হয়ে যায়। আমাদের দেশে যেহেতু স্টুডেন্টদের সংখ্যা টিচারদের সংখ্যা একটা রেশিওতে ভিন্নতা আছে, স্পিকিং টেস্টটা আগে নিয়ে নেয় তারা। একাডেমিক আর জিটির মধ্যে দুইটা মডিউলে কোনো পার্থক্য নাই, বলতে পারবেন কোন দুইটা মডিউলে? পার্থক্যটা এই জায়গাতে: একাডেমিক রিডিং, জিডি রিডিং, একাডেমিক রাইটিং, জেনারেল ট্রেনিং রাইটিং, সময় দুটাই সেম। হ্যাঁ, উম দেখে লিসনিং তো দুইটার সেম, স্পিকিংও দুইটার সেম, রাইটিংও কয়টা, এখানেও কয়টা। হ্যাঁ, একাডেমিকের রিডিং এর কোশ্চেন একটু ডিফিকাল্ট, জিটি রিডিং এর কোশ্চেন একটু সহজ। কিন্তু ভুল ভিন্নতা হলো এখানে, একাডেমিক 6 পাইতে হলে 23টা সঠিক করতে হচ্ছে, জিটিতে 6 পাইতে হলে 30টা সঠিক করতে হয়। ঠিক আছে তো? ওই দিক দিয়ে আবার ভিন্ন করে দিছে। হ্যাঁ? আর যদি এইট, এইট মানে C1, একাডেমিকের 8 আর জিটির 8 যদি আলাদা হইতো তাহলে মানটা তার অন্যভাবে লিখতো। তার মানে ওভারঅল ডিফিকাল্টিটা সমান থাকে। মানে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, আপনি একাডেমিক পরীক্ষা দিবেন কেন? আপনি হলো পড়তে যাবেন, আপনার প্যাসেজটা হচ্ছে পড়াশোনা নিয়ে, আর যে জিটি তার প্যাসেজ হলো জব নিয়ে। এই ভিন্নতা। ধরেন তার প্যাসেজটা হচ্ছে এরকম: বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করতে গেলে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয়, জবের জন্য অ্যাপ্লিকেশনের সময় বা সিভি লেখার সময় কি কি দেখতে হয়, প্রেজেন্টেশনের সময় অফিসে কি কি বিষয় খেয়াল করতে হয়, এই বিষয়গুলো তাদের প্যাসেজ থাকে। আর একাডেমিকের প্যাসেজ গুলো থাকে হচ্ছে পড়াশোনা কেন্দ্রিক, গবেষণা কেন্দ্রিক প্যাসেজ। কোশ্চেন সবাইকে একই রকম, কিন্তু জেনারেল কোশ্চেন হয়, মানে যেসব কোশ্চেন গুলো মানুষের আগ্রহ থাকে সাধারণত ওইসব বিষয়ে। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা খুঁজে দেখি, বলেন তো কয়টা টেস্ট আছে এই বইয়ের মধ্যে? প্রথম টেস্ট কয় নম্বর পেজে? চলেন 10 নম্বরে গিয়ে যাই। পাইছেন? এবং উপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে না লিসনিং। লিসনিং এর কোশ্চেন গুলো 4টা পার্টে বিভক্ত, 4টা পার্টে 10টা করে, 40টা কোশ্চেন। দেখেন তো, পার্ট 1 আছে না? পার্ট 1-এ কয়টা? ঠান্ডা লাগতেছে? ইস, আজকে এমনিতে বাইরে একটু ঠান্ডা, কয়েকদিন যাবত আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি হয়েছে আজকে? আমি শিওর না কোথায় হয়েছে, আমার কাছে অবশ্য বৃষ্টি টের পাওয়া যায় না ঢাকা শহরে। আপনার এদিক দিয়ে সব দিক দিয়ে বিল্ডিং, কিছু বোঝা যায় না। যারা ছাদে থাকে একটু, তারা জানলার পাশে থাকে, ধরতে পারে। আর জানলা মানে হচ্ছে আপনার সেই উপরে থাকতে হবে, আশেপাশে থাকলে জানলাও পাওয়া যায় না, কারণ চারপাশে বিল্ডিং। আচ্ছা, ডিফিকাল্ট লাইফ। তো বলেন ভাই, পার্ট 1-এ কটা কোশ্চেন? 10টা না? 10টা শেষ হবে না? দেখি, 10টা শেষ হলে পার্ট 2 শুরু হবে। এই যে পার্ট পার্ট করা থাকে, পার্ট 2-তে আবার 10টা, 11 থেকে 20, 14, তার মানে আরো আরো লাগবে 15 থেকে 20। হ্যাঁ, এই তো 20 শেষ হলে এখন পার্ট 3 শুরু হবে। পার্ট 3-তে আবার কোশ্চেন হচ্ছে 21 থেকে 30। দেখি আমরা খুঁজি। এই 30, 30 শেষ হলে এখন আমাদের নতুন পার্ট শুরু হবে, পার্ট 4-এ। বলেন, পার্ট 4 মানে 40টা কোশ্চেনের লিসনিং শেষ হয়ে গেলে এখন অপর পাশে কি শুরু হবে আবার? এখানে যে পেজ উল্টায় রিডিং শুরু হচ্ছে। রিডিং এর 3টা প্যাসেজ থাকে। প্যাসেজ 1-এ কোশ্চেন থাকে 13টা। আগে প্যাসেজ দেওয়া থাকে, একটা প্যাসেজে ওয়ার্ড থাকে সাধারণত 750 থেকে 900 সামথিং। হ্যাঁ, কখনো 1000 হয়ে যায়, হ্যাঁ, 900 সামথিং এতগুলো ওয়ার্ড থাকবে। তা আমরা যদি আগে প্যাসেজ পাবো, পরে কোশ্চেন দেখবো, এই যে কোশ্চেন 1 থেকে 4, কিন্তু কোশ্চেন সব মিলে হওয়ার কথা 13টা না, তার মানে আরো থাকবে।
5 থেকে 7 মানে আরো থাকবে। এই যে 8 থেকে 13। পেজ উল্টাইলে আমরা নতুন প্যাসেজ পাবো। এটা নাম আছে আবার রিডিং প্যাসেজ। এখানে কোশ্চেন শুরু হবে 13 থেকে, না কোশ্চেন 14 থেকে 26, মানে আরো 13টা প্যাসেজ দিল। ড্রাইভারলেস কার্স নাম দিল প্যাসেজটা। পেজ উল্টানোর পরে আমরা শেষের দিকে কোশ্চেন দেখা শুরু করছি 14 থেকে 18, মানে আরো লাগবে। 19 to 22 আরেকটা সেট, 23 24 25 26 শেষ না? পেজ উল্টাইলে আবার নতুন প্যাসেজ শুরু হবে। এখানে কোশ্চেন হচ্ছে 27 to 40, মানে 14 কোশ্চেন, এরকম 13 13 14 এরকম থাকে। 3 13 39 আর একটা। এই লাস্টের প্যাসেজটাতে কোশ্চেন একটা বেশি থাকে। প্রথম 13টা করে, আর লাস্টের 14 কোশ্চেন থাকে। প্যাসেজটা আমরা দেখি আগে। ইয়াস, 27 থেকে 32 আরো লাগবে। 32 এক সেট, দেন আবার সেট 33 থেকে 37, আর 38 থেকে 40 আবার নতুন একটা সেট। বলেন রিডিং শেষ হয়ে গেল না? আমরা পেজ উল্টালে এখন কি পাবো? এই দেখেন রাইটিং শুরু হয়েছে। রাইটিং টাস্ক 1 বলছে তুমি 20 মিনিট নাও, 20 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করো, আর মিনিমাম 150 ওয়ার্ডে লেখো। আপনারা এই ধরনের প্রশ্ন করে আসছেন, এরকম চার্ট। ওই সময় আপনাদের কোশ্চেনটা এমন ছিল রাইট এ রিপোর্ট। এইখানে আবার বলছে যে সামারি করে লেখো আর কম্পেয়ার করে লিখো, কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে ছোট, কোনটা মাঝারি। হ্যাঁ, এইভাবে লেখার মধ্যে লিখবা, মিনিমাম 150 ওয়ার্ডে লিখবা। এটাতে 3 পয়েন্ট থাকে। আর টাস্ক 2 এটাতে থাকে হলো 6 পয়েন্ট। 9 মার্কস দেয়, পরে এভারেজ করে মানে ভগ্নাংশ করে। এখানে বলছে যে 40 মিনিট নাও, 20 মিনিট পরে খাতা নেবে না, 40 মিনিট পরেও নেবে না, 1 ঘন্টা পরে খাতা নেবে। মানে আপনি টাস্ক 1 15 মিনিটে লেখেন, 18তে লেখেন, আপনার স্বাধীনতা, বা 25 মিনিটে লেখেন, স্বাধীনতা। খাতা নেবে 1 ঘন্টা পরে। ওকে, এই হচ্ছে টাস্ক 2। এটা একটা রচনার মতো। এই অনেক দেশে বাড়ির মালিক হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কেন মানুষ বাড়ির মালিক হতে চায়, বাড়ির মালিক হওয়াটা কি পজিটিভ দিক না নেগেটিভ দিক, এরকম একটা প্রশ্ন করছে। মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হয়। তো রাইটিংও গেল। পেজ উল্টালে কি পাবেন? এই স্পিকিং। স্পিকিং এর কোশ্চেন গুলো 3টা পার্টে বিভক্ত থাকে। প্রথম পার্টে টিচার নিজের পরিচয় দেবে, যে আমি টিচার, আমার নাম এটা। হ্যাঁ? তোমার নাম কি, তুমি কি করো, কোথায় পড়ো, তোমার আইডি কার্ডটা দেখি। তারপরে তোমাকে কিছু সহজ সহজ কোশ্চেন করবে পার্ট 1-এ 5 মিনিট নিয়ে। তোমার প্রিয় রং কি, তুমি কি বাইরে খাবার খেতে পছন্দ করো, রেগুলারলি রেস্টুরেন্টে খাও, তারপর হচ্ছে অসুখ হইলে কি ওষুধ খাও। এই টাইপের ওয়ার্ড, এই ধরনের প্রশ্ন করবে। একেবারে সহজ কোশ্চেন করবে। সহজ কোশ্চেন করে আপনার নার্ভাসনেসটা দূর করবে। নার্ভাসনেস দূর করে বলবে যে এখন তোমাকে একটা টপিক দেই, ওই টপিক নিয়ে তুমি একটু প্রিপারেশন নাও, 1 মিনিট নিয়ে একটা টপিক ডিসক্রাইব করো, যে একটা হোটেল ডিসক্রাইব করো যেটা তুমি চেনো। দেন এই 2 মিনিট বলার পরে আপনাকে থামাই দিয়ে এখন সে আপনার সাথে টু ওয়ে কনভারসেশন করবে। আপনি কিছু কথা বললে সেও মতামত দেবে, দেন তার কথা শুনে আপনি কিছু মতামত দেবেন। সে প্রশ্ন করবে যে কিছু মানুষ কেন হোটেলে থাকতে পছন্দ করে না, তখন আপনি বললেন যে পছন্দ করে না, তারা হচ্ছে কোন একটা উত্তর দিলেন। আপনার এই কথা শুনে সে একটা মতামত দিল, দেন আপনি কিছু বললেন। তোমার কি মনে হয় লাক্সারি হোটেলে থাকা টাকা পয়সার অপচয়? তা আপনি বললেন যে হ্যাঁ অপচয়। তখন সে বলবে যে তাহলে এই লাক্সারি হোটেলে যে এত দামি দামি সার্ভিস গুলো পাও, এটা একটা কষ্ট দিতে হবে না? তখন আপনি বলবেন যে হ্যাঁ এটারও দেওয়া উচিত, তবে ধনী মানুষের জন্য অপচয় না, বাট সাধারণত যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য হয়তো এটা অপচয়, কারণ সে অন্যান্য প্রায় কাছাকাছি সার্ভিস বা অনেক কম টাকায় মোটামুটি মানের সার্ভিস পাচ্ছে। বা আপনি যা বলতে চান, এই টাইপের টু ওয়ে কনভারসেশন হবে আরো 4 মিনিট 5 মিনিট, তারপরে স্পিকিং পরীক্ষাটা শেষ। মানে 4টা মডিউল দেখলাম না? যদি আমরা পেজ উল্টাই আবার কি শুরু হবে? তখন আবার নতুন টেস্ট শুরু হবে। এবার আমরা পড়াশোনা শুরু করবো কিভাবে? আইএলটিএস এর 4টা মডিউল থাকে। এর মধ্যে 2টা মডিউল হচ্ছে আপনার ব্রেনের মধ্যে ইংলিশ ঢুকাবে, সেই 2টা মডিউলের নাম আছে। বাকি 2টা মডিউল হলো আউটপুট।
ওই দুইটা মডিউল নিয়ে আপনি যদি চেষ্টা নাও করেন, পরীক্ষার 1 মাস বা 15 দিন আগেও ট্রাই করেন, তাও আপনার ইমপ্রুভ হবে। আচ্ছা, দুটা মডিউল নিয়ে পড়ে থাকলেই হবে। মডিউল দুটার নাম বলেন। এই দুটা মডিউল পড়লেই হবে। আপনি এগুলার উপরে ম্যাক্সিমাম টাইম দেবেন, বাকিগুলো একদমই আসবে। অনেকটা ওই যে তোমার বাংলা বলার মতো, এটা আমরা সেভাবে কি শিখছি, লিসনিং করে শিখছি না? স্পিকিং আর রাইটিং হচ্ছে আউটপুট স্কিল। আমার প্রথম দুইটা স্কিল হচ্ছে লিসনিং এবং রিডিং। লিসনিং দিয়ে শুরু করবেন, আপনার আইএলটিএস প্রিপারেশনটা কোনটা দিয়ে শুরু করবেন? এটাতেই সবচেয়ে বেশি টাইম দিবেন প্রথম প্রথম, এরপরে রিডিং এ, দেন আস্তে আস্তে রিডিং এ ম্যাক্সিমাম টাইম, লিসনিং এ কিছু সময়। লিসনিং দিয়ে শুরু করবেন ঠিকই। এখন লিসনিং এর পার্ট থাকে কয়টা? 4টা পার্ট, সবগুলো সহজ না। শুধু কোনটা সহজ? পার্ট 1টা সহজ। স্যার পার্ট 1টা সহজ হয়েছে আপনি কিভাবে জানেন? সে যখন কোশ্চেন করে ক্যান্ডিডেটদেরকে, তারা অনেকগুলো বিষয় খেয়াল করে। ধরেন একজন ক্যান্ডিডেট জিডি দিল, তার লাগবে হলো 4.5। বিদেশ গিয়া পড়াশোনা করার জন্য তার, পড়াশোনা তো না, সে জব করার জন্য তার লাগে 4.5, ওভারঅল 4.5 লাগে। আর প্রত্যেকটা মডিউলে মিনিমাম 4 লাগে তার, ওভারঅল 4.5 লাগে। এখন সে যদি প্রথম সব কোশ্চেনই একই মানের কঠিন হয়, সে তো পারবে না একটাও। তাই পার্ট 1 এর কোশ্চেন গুলো সহজ থাকে। এই লিসনিং এমন একটা মডিউল যেখানে আপনি 8 পেতে পারেন। 8 পেতে পারেন, মানে আপনার অবস্থান মোটামুটি যেখানে আছে এখান থেকে আপনি 8-এ নিতে পারেন লিসনিং। এটা কিভাবে সম্ভব স্যার? সারাদিন লিসনিং এর উপরে থাকবেন, সারাদিন বললে তো রিডিং করবো কিভাবে? এই যে যাইতেছেন আসতেছেন, সময় গেছে না? লিসনিং করছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। লিসনিং করতে করতে যাবেন, করতে করতে আসবেন। তারপরে আরো আছে আপনার, এই যে আপনি ট্যুর যাবেন, বাসায় ঘুরতে যাবেন, মোটামুটি 5 ঘন্টা জার্নি, পুরো 5 ঘন্টা কানের মধ্যে লিসনিং শুনতে থাকবেন। আচ্ছা মনোযোগ দিতেই না, মনোযোগ দেওয়া দরকার নাই, কিন্তু ইংলিশ পরিবেশ, ব্রেনের মধ্যে ইংলিশ দেওয়া, ওটা খেয়াল করবেন না। সবসময় এই লিসনিং করতে থাকবেন। যে এক্সট্রা সময়গুলো আসে রাতে ঘুমানোর সময়, লিসনিং পাশে অন রাখলেন এবং সারা রাত ধরে চলতে থাকলো, আপনি লিসনিং করবেন। এই লিসনিংটা করবেন অলওয়েজ, এটা আপনাকে হেল্প করবে। বোর লাগলে অন্যটা শুনবেন যেগুলো এনজয়েবল। শুধু ইংলিশ শুনলেই চলবে, ম্যাচিউর ইংরেজি শুনলেই চলবে। দেখুন, আপনি 6 পেতে চাইলে মিনিমাম কয়টা উত্তর কারেক্ট করতে হবে আপনাকে? আর 6.5-এর জন্য 26। কোনো নেগেটিভ মার্কিং নাই। আর 30টা কারেক্ট করলে 7 পাচ্ছেন, 35টা কারেক্ট করলে 8 পাচ্ছেন। চেষ্টা করবেন এই লিসনিংটাতে 8 নেওয়ার জন্য বা 7.5 ওঠানোর জন্য। লিসনিং লিসনিং স্পিকিংটাতে যাতে 7, 7.5, 8 ওঠে, বাকি মডিউলে আপনার একটু কম উঠলেও ওভারঅল 6.5 চলে আসে। এটাতে আপনি অনেক ইমপ্রুভ করার চেষ্টা করবেন, লিসনিংটাতে। ওকে। সাবটাইটেল ছাড়া বুঝতে পারি না, এই ব্যাপারে কোনো টিপস দিবেন কি? লিসনিং তো সাবটাইটেল ছাড়া বুঝতে পারি না। ওকে। হ্যাঁ, একটাই কয়েকবার ট্রাই করবেন, তাহলে উঠে উঠে যাবে, লিসনিং করা যাবে, সহজ হবে। আচ্ছা, লিসনিং এ কটা পার্ট বলেন তো? 4টা পার্ট সমানভাবে সহজ না, আমরা কোনটা দিয়ে ট্রাই করব? পার্ট 1 কেন? কারণ পার্ট 1ই সবচেয়ে সহজ। তাহলে কি বাকিগুলো করব না? না, প্রথমে করব না। আপনি লিসনিং করার সময় এই পার্ট 1 এর 10টা করবেন। 10টা করা হয়ে গেলে 11, 12 করবেন না, বাকি কোনোটাই করবেন না। তখন কই চলে যাবেন? মানে টেস্ট 2 শেষ হয়ে গেলে আবার কোথায় চলে যাবেন? ওইখানে গিয়ে আবার কোনটা করবেন? অর্থাৎ একটা কোশ্চেন থাকে, আপনি প্রথমে কটা ট্রাই করবেন, এরপরে চলে যাবেন টেস্ট 2-তে, ওইখানে গিয়ে আবার 10টা, 11 থেকে 40 করবেন না, বাদ। টেস্ট 3-তে যাবেন, গিয়ে আবার 10টা, এরপর 4-এ যাবেন, গিয়ে আবার 10টা। ওই বই শেষ হবে, নতুন বই যাবেন। এভাবে মোটামুটি 5, 6টা বা 7, 8টা বইয়ের
সবগুলার পার্ট ওয়ান করে ইমপ্রুভ হবে, দেখবেন 10টা 10টা হয়ে যাচ্ছে। তখন আপনি পার্ট ফোরে যাবেন, বুঝে যাবেন। পার্ট ফোর, হ্যাঁ। এটা নিয়ে একটু অ্যাড্রেস করবো। অ্যান্সার মুখস্থ হয়ে যায়, আমরা কি করবো। পার্ট ওয়ান শেষ হয়ে গেলে পার্ট ফোরে যাবেন, এইভাবে করবেন। প্রথম 10টা, তারপরে কোনটা? না, শেষের 10টা। পার্ট ওয়ান আর পার্ট ফোর, 20টা কোশ্চেন। এই শুধু 20টা নিয়ে পড়ে থাকবেন, দেখবেন যে 20টার মধ্যে মোটামুটি একবার সলভ করলেই বা দুইবার সলভ করলেই 20টার মধ্যে 18টা হয়ে যাচ্ছে। 18টা হয়ে যাওয়া মানে লিসনিং অনেক ইমপ্রুভ হয়েছে আপনার। আয়াস বাধা পার হইতে লাগে 30টা, 18টা হয়ে গেলে লাগে আর 5টা। এই দুটাই 18টা হয়ে যাওয়ার পর দেন আপনি পার্ট টু তে যাবেন। পার্ট টু নিয়ে কয়েকদিন ট্রাই করলে দেখবেন ওইখান থেকে 7-8টা হয়ে যাচ্ছে। আর পার্ট ওয়ান পার্ট ফোর পার্ট টু করা হয়ে গেলে ইমপ্রুভ হবে, এখন পার্ট থ্রি করতে গিয়ে 3-4টা হবে। কয়েকদিন ট্রাই করলে হয়তো 5-6টা। কিন্তু যদি আপনি এখন লিসনিং এর একসাথে সবগুলো সলভ করেন, 40টা কোশ্চেন, দেখা গেল কি আপনার উত্তর হয়েছে 7টা 40টার মধ্যে। এই 7টার মধ্যে পার্ট ওয়ানেই হয়েছে 6টা, আর বাকি সব মিলে হয়েছে একটা। তা আপনার একটা সময়ের অপচয়, বিশাল একটা সময়ের অপচয়। টু আর থ্রি তো হয়ই না। তো আমি শুধু শুধু সময়ের অপচয় করবো কেন, আমি পার্ট ওয়ান পার্ট ফোর অনেকবার শুনে আমার লিসনিংটা ডেভেলপ করি আগে। ডেভেলপ হোক, দেন আমি পার্ট টু পার্ট থ্রি পারবো। আচ্ছা, ওকে। আমি আপনার একটা লিসনিং করাই দিচ্ছি, পার্ট ওয়ানটা যে সহজ। এসি গরম লাগছে? কিভাবে বুঝলেন গরম লাগতেছে? ওকে, বিসমিল্লাহ বলে না, এটা আমরা শুনবো। এখান থেকে 5টা কোশ্চেন ট্রাই করবো। পার্ট ওয়ান কোশ্চেন হচ্ছে 10টা, যে দেখবো এই পার্ট ওয়ানের কোশ্চেন আদৌ সহজ কিনা। বলতেছে সর্বোচ্চ তুমি নিতে পারবা একটা ওয়ার্ড, এবং আর কি নিতে পারবা, বা অথবা একটা নাম্বার নিবা। উপরে হেডলাইন দিচ্ছে, মোটা অংশটাকে হেডলাইন। এটা এজেন্সিকে ফোন করা। এজেন্সির অ্যাড্রেস দেওয়া আছে, নেম অফ এজেন্ট, এজেন্টের নাম বলা আছে, এজেন্টের নামের একটা অংশ দেওয়া আছে। আর পাশের নামটা বলার পরে স্পেলিং বলে দেবে, ABCD দিয়ে বলে দেবে। আপনি সাথে সাথে শুনে শুনে লিখবেন। পাশে ফোন নাম্বার দিচ্ছে, এটা নিয়ে কোনো কোশ্চেন করে নাই, আপনাকে বোঝানোর জন্য, যাতে অডিওটা আপনি ফলো করতে পারেন। তারপরে বলল বেস্ট টু কল হার ইন দা, তাকে কোন সময় কল করলে সবচেয়ে ভালো হবে। কল করা যায় হচ্ছে বিকালে, সকালে, দুপুরে, হালকা হয়তো আফটারনুনে বা সামথিং। হ্যাঁ, বেশি রাতে হয়তো তারা সাধারণত কল করে না, কারণ এজেন্সি তো, এবং এটা ফর্মাল। টিপিক্যাল জবস, সাধারণত জব কি কি হয় ওখানে? ক্ল্যারিক্যাল, অ্যাডমিন রোল। এই জব করার জন্য স্কিলস লাগবে, কোন স্কিলস? হতে পারে এমন একটা, অথবা কম্পিউটার। পরেরটা বলতেছে জবস আর ইউজুয়ালি ফর অ্যাট লিস্ট ওয়ান, ওয়ানের পরে সিঙ্গুলার নাউন হবে। জব হয় সাধারণত অ্যাট লিস্ট এক দিন, এক সপ্তাহ, এক মাস। তারপরে পেইস ইউজুয়ালি, সাধারণত, সাধারণত, রেয়ারলি না, সাধারণত প্রতি ঘন্টা একটা পাউন্ড সাইন দেওয়া আছে। কয় পাউন্ড দেবে? 10 পাউন্ড, 20 পাউন্ড। 20 পাউন্ড তো অনেক, 13 পাউন্ড, 14 পাউন্ড, 16 পাউন্ড, এইভাবেই দেয়। হ্যাঁ, এই 5টায় আমরা করবো, পরে 5টা করলে তো বুঝতে পারবো যেগুলো সহজ না কঠিন।
ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি। এখন আপনি এগুলো শুনবেন কোথায় গিয়া? এটা হচ্ছে গুগল। আমরা গুগলে গিয়ে এই যে লাল এবং সাদা চিহ্ন যেটা, এটা হচ্ছে ইউটিউব। এখানে আপনি যদি কেমব্রিজ 15 ক্লিক করেন, লিসনিং 1 অটোমেটিক চলে আসছে। এখানে আমরা একটা প্রেস করলে এটা বাজা শুরু হবে। আমি এখান থেকে শুনি না, আমি এগুলো সব টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিছি। ছোট ছোট পার্ট বাই পার্ট করে আছে আমার, তখন আমার একসাথে অনেকগুলো না, এবং অডিও গুলো ক্লিয়ার। আর এখানে শুনি না কারণ হচ্ছে এটা স্পিড বেশি থাকে না, স্পিড বাড়ানো যায় কমানো যায়। কেমব্রিজ 15, এ হচ্ছে 15, আপনি ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রামে সার্চ দিলে অটো চলে আসবে, তারপরে আপনি ডাউনলোড করবেন। টেলিগ্রাম আছে না, টেলিগ্রাম। IELTS. হ্যাঁ, এই যে এটা হচ্ছে টেলিগ্রাম, এই এরকম। এইখানে টেলিগ্রামে এখানে সার্চ অপশন আছে না, এখানে সার্চ অপশন দিবেন। সার্চ অপশন দিলে অটো চলে আসবে, তারপর ওইখানে গিয়ে ডাউনলোড আছে, ডাউনলোড ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, বিসমিল্লাহ। তো আমরা এই পবিত্র লিসনিংটা করি। 15. Published by Cambridge University Press and Cambridge Assessment English 2020. This recording is copyright. আমরা মকের সময় হেডফোন দেই, কিন্তু এখন হেডফোন না, এখন জাস্ট আমরা স্পিকার দিয়ে শুনছি। আর লিসনিং পরীক্ষাটা আপনাকে হেডফোন দিয়ে শোনানো হবে বাংলাদেশে। ইউকেতে খুব সম্ভবত স্পিকার দিয়ে শোনানো হয়, কানাডাতেও স্পিকার দিয়ে। অন্যান্য যেসব দেশে নয়েজ কম, বাইরে থেকে নয়েজ আসে না, ওসব দেশে স্পিকার দিয়ে করে এটা, এবং নিয়ম হলো স্পিকার দিয়ে করা, এই যে এরকম স্পিকার। কিন্তু আমাদের দেশে তো প্রচুর নয়েজ আসে বাইরে থেকে, প্লাস হচ্ছে এক সময় অনেকগুলো মানুষ থাকে, হঠাৎ করে একজন কাশি দিলে হাঁচি দিলে সমস্যা না, ঠিক আছে? তো এই জন্য আচ্ছা, ঠিক আছে, আপনাকে ব্লুটুথ হেডফোন দেওয়া হবে। I can tell you the address now. So the agency I was more information. Now listen carefully and answer questions 1 to 5. সাধারণত এই পার্ট ওয়ানে একটা নারী ভয়েস থাকে, একটা পুরুষ ভয়েস থাকে, এরকমই থাকে। একজনকে কোশ্চেন করে, আরেকজন উত্তর দেয়, দুইজন থেকে উত্তর আসবে। ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি, এখন আমরা শুনবো, আপনি 1 থেকে 5 লিখতে পারেন, আমরা 5টা প্রশ্নের উত্তর করবো, দেখি কয়জন এটা হয়। Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jamieson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah,
I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult, but you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear More information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult, but you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was উত্তর পারছেন না? প্রথমটা হচ্ছে গিয়া জেমিসন না? to there. The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jameson. সাথে সাথে লিখিত হয় না? ঠিক আছে। Here we are. 07866 510 333. এখন তাকে সবচেয়ে ভালো কোন সময় কল দেওয়া যাবে দেখি? I wouldn't call her until the afternoon if I আফটারনুন। were you. She's always really busy in the morning trying to fill last-minute sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. এখন বলবে কোন স্কিল অবশ্যই লাগবে। They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. এর আগে নট বলছে যে নট বিজনেস স্কিল, কিন্তু নটটা এত ফাস্ট অনেকে মনে করছে বিজনেস স্কিল হবে, কিন্তু উত্তর হবে কমিউনিকেশনস। So you'd be fine there.
and you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. সে চায় অ্যাটলিস্ট আ মান্থ, কিন্তু এক মাসের জন্য না, That দেখেন shouldn't be না। too difficult, but you're more likely to be offered something for a week at first, which প্রথমে তোমাকে এক সপ্তাহের জন্য দেওয়া হবে, আ might উইক। get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. সাধারণত কয় টাকা করে দেবে? Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if 10 পাউন্ডস, লাকি হইলে 11। you're lucky. That's pretty good. ভালোই তো। I was only expecting to get £8 or £9 an hour. ভাবছিলাম 8-9 পাউন্ড দিবে, কিন্তু না, 10 পাউন্ড দিবে তো ভালোই তো। এখন উত্তরগুলা হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? বইয়ের পেছনে এখানে আনসার কি আছে, 119 পেজ, ওখানে গিয়ে খুঁজেন। দেখেন লিসনিং হয়েছে কিনা, তারপরে কোনটা, আর কি, উইক, আর কোনটা। এবার অনেকের কার কার কোটা হয়েছে, একটাও হয় না এমন কে কে আছে? একটা দুটো হয়েছে তো না? হ্যাঁ, মানে পারা যায় না, যদিও এটা একটু কঠিন ছিল, অন্যান্য গুলো আরো সহজ, সেটা ধরে নিলাম। বাকিগুলো এরকম কঠিন, আমি ধরে নিলাম, হ্যাঁ? তো যদি দুইটা পারেন তার মানে আপনি পারবেন। এখন সমস্যাটা হচ্ছে গিয়ে, এই কোথাও নট আছে, নট আমরা ধরতে পারিনি অনেকে। এটা বুঝবো কিভাবে? অডিও স্ক্রিপ্ট সামনে রেখা শুনবেন, আবার অডিও স্ক্রিপ্টে যান, সামনে রেখা শুন। ওনারা যেভাবে বলে একদম ডাইরেক্ট কয়ে কয়ে দিচ্ছে। আপনি মিলান তো, প্রথম 3টা কোশ্চেন মিলাবেন, হ্যাঁ, সরাসরি মিলাবেন, হ্যাঁ মিলান। So the agency I was talking This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky. Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult, but you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. তাই না?
এভাবে মিলাবেন, কয়েকবার শোনার পরে এটাকে কয়েকবার শুনবেন, শুনে শুনে প্রত্যেকটা লাইনের মিনিং বোঝার চেষ্টা করবেন যে উনি কি বলতে চাচ্ছে। উত্তর মুখস্থ হয়ে গেছে না? উত্তর আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই লাইনের মিনিং কি। বললো ইউ সেড টু ফোন ইফ আই ওয়ান্টেড টু গেট মোর ইনফরমেশন, অর্থটা বোঝার চেষ্টা করব। ইজ নাও আ গুড টাইম, এখন কি ভালো সময়, তাহলে এইভাবে বোঝানো হয়। প্রত্যেকটার মিনিং বুঝবেন। তারপর হচ্ছে গিয়া সো ইজ দ্য এনি ওয়ান ইন পার্টিকুলার আই শুড স্পিক টু, কারোর সাথে কি বলবো? দি এজেন্ট আই অলওয়েজ ডিল উইথ, ডিল উইথ মানে হচ্ছে যার সাথে আমি কথা বলি, ডিল করি, তার নাম হচ্ছে বেকি। তারপর এটা হচ্ছে ডু ইউ হ্যাভ আ ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট লাইন মানে তার ফোন নম্বর আছে কিনা। লাইনগুলো বুঝবেন এবং এটা ব্রেনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন যে ডাইরেক্ট লাইন মানে ফোন নম্বর। তারপরে কি করবেন? মিমিক করতে পারেন। কি করতে পারেন? ওভাবে বলতেছে আর শুনে শুনে মনে মনে বা লাউডলি আপনি বলতে পারেন হালকা সাউন্ড দিয়ে। কি বলবো? উনি যেভাবে বলে আপনিও মনে মনে ভাবে বলবেন, কয়েকবার শুনে ওয়ার্ডগুলো দেখে দেখে সামনে রেখে এভাবে দেখে 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 প্রথমে দেখে দেখে পরে না দেখে। This is Amber. দিস ইজ You আম্বার, said to দিস phone ইজ if I আম্বার, wanted to আই get ওয়ান্টেড টু more সে। information about the job agency you mentioned. আচ্ছা, Is now a ইজ good নাও আ গুড time? টাইম। Hi, Amber. হাই Yes, আম্বার, fine. ইয়েস So the ফাইন। agency I was সো talking দি about is এজেন্সি আই ওয়াজ They're based in Docklands. I can tell you the address now. ওরা যেভাবে 497 বলতেছে East ওরা করার Side. চেষ্টা করবেন। Okay, thanks. ওকে, থ্যাঙ্কস। So, is there So anyone is in there particular anyone I in should speak particular I to should there? speak to there? The agent I The always agent deal I with is always called deal with is Becky called Becky Jameson. Jamieson. Let me write that Let me down. write that down. Becky. Becky Jameson. Jamieson. J A M I E S O N. J-A-M-I-E-S-O-N. Do you have her Do you have a direct direct line? line? Yes, it's in my Yes, contacts it's in my somewhere. contact somewhere. Right, here we are. Right, here we are. 07866 07866 510333. 510333. I wouldn't call her I until the wouldn't call her afternoon if until I the were you. afternoon if I She's were you. always She's really always busy in the really morning busy in trying the to fill morning, trying last minute to fill, vacancies. trying to fill She's last really minute helpful and vacancies. friendly, She's so I'm really sure very it would helpful be and worth I'm getting in sure touch it with her for an would be informal chat. It's mainly It's clerical mainly and clerical and admin admin jobs they job they deal deal with, with, isn't it? isn't it? That's right. That's right. I know you're hoping to I find a know you are full-time job in hoping the to media find eventually, a full-time but job Becky in mostly eventually, but recruits Becky temporary staff for the mostly finance recruits sector, temporary staff which for will the look good finance on your sector, which will CV look good on your and CV generally and pays better generally pays too. better too. Yeah, I'm just a Yeah, bit I'm just a worried bit because I worried don't have because much I don't have office much office experience. experience. I wouldn't worry. I They'll wouldn't probably worry. start They'll you as a probably start you as a receptionist or something receptionist like or that. something like that. So what's So important what's for that kind of important for job that isn't kind so of much having job is business not skills having or knowing lots business of skill or different knowing lots computer of different systems. computer It's systems. It's communication that really communication matters. that really So you'd be matters. fine there. So it'd be And fine you'll pick there up office and skills pick up really office quickly skill on the really job. quickly It's on not the that job. complicated. It's not that Okay, complicated. good. So, how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That Just a shouldn't be month, too that shouldn't be difficult. difficult. But you're more likely But to you're be more offered likely to something be for a offered week something at for a first, week at which might first, get which extended. might get extended. It's unusual to be It's sent unusual somewhere to for be just sent a day or somewhere for two. just a day or Right. two. Right. I've heard the pay I've heard isn't the too pay bad. isn't too bad. Better than working Better in a than not shop or a working in a shop restaurant. or Oh, restaurant. yes, definitely. Oh, yeah, The hourly definitely. rate is The about hourly rate £10, is about 11 £10, if you're lucky. 11 if you're lucky. That's pretty That's good. pretty good. I was only I was expecting to only get expecting 8 to or get 9 8 pounds or an 9 hour. pounds an hour. আচ্ছা, ঠিক আছে, এভাবে শুনে শুনে মিমিক করবেন Before you সামনে। hear the rest of the স্পিড অনেক সময় ধরা যায় না, কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এটা 20 মিনিট যখন লিসনিং করবেন ওই 20 মিনিট মিমিক করবেন, এক্সট্রা সময় না। একবার আনসার করার পরে যখন এটাকে আরো 3-4 বার শুনে আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন, ওই সময় এটা শুনবেন, ওই সময় এটা করবেন। হ্যাঁ, পাঁচটা হয়েছে, ভালো তো, ঠিক আছে। বলেন তাহলে আমরা লিসনিং কোনটা দিয়ে শুরু করব, কোন পার্ট দিয়ে জানো? এই তো লিসনিং গুলো পার্ট 1 করে করে 10টার মধ্যে 10টা হয়ে গেলে করব হলো পার্ট 4, কিন্তু আনসার মুখস্থ হয়ে যাবে না। কিন্তু আনসার তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা কি? লিসনিংটা বোঝা, ব্রেনের মধ্যে লিসনিং গুলো দেওয়া আছে, ওনারা কিভাবে লিসনিং করে, ওই লিসনিং এর মিনিং কি সেটা বোঝা। এটা তো গেল লিসনিং। তারপর একটা স্পিকিং। স্পিকিং এর জন্য যদি কোনো পার্টনার না থাকে, মিমিক প্রচুর হেল্প করবে। একই ক্লিপকে বারে বারে মিমিক করবেন। এখন 10-12টা বই না, মাত্র একটা বই। কয়টা? একটা বই মিমিক করবেন। বাকিগুলো কেন করব না? আমাদের উদ্দেশ্য হলো একটা বই থেকে ইংলিশ বলার ধরনটা, মুখের জড়তা দূর করা এবং উচ্চারণ ঠিক করা, একটা বই থেকে। এটার মধ্যে অনেকগুলো যে
30 মিনিট করে 4টা অডিও আছে না, আমরা ধরলাম 20 মিনিট করে আছে, কিছু পজ দেওয়া আছে। তো এখানে অনেক ইংরেজি বলে, ওই ইংলিশ গুলোই ব্রেনের মধ্যে নিয়ে আসা, একটা বই থেকে মিমিক করা। বাকিগুলো আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমাদের উদ্দেশ্য না। কারণ হচ্ছে মিমিক করতে গিয়া স্পিড মেলে না। যদি একটাই আমরা 10 বার 15 বার করি, মুখস্থ হয়ে যাবে না লাইনগুলা, স্পিড মিলবে, তখন স্পিডটা ওনাদের মতো করে চলে আসবে। দেন আপনি ন্যাচারালি ওই স্পিডে বলতে পারবেন। একটারও অনেকবার করলে হয়ে যায়। এই জন্য আমরা 9 10-এ ছোটবেলায় নামটা অনেকবার মুখস্থ করছি, মুখস্থ করে করে মুখস্থ হয়ে যেত। ঠিক আছে? আরেকটা ওইতে স্পিকিং ইমপ্রুভ হয়, নাম কি? একই প্যাসেজ অনেকবার পড়লে ইমপ্রুভ হবে। যদি আপনার ইমপ্রুভ না হয় 5-6 বার পড়ে, তাহলে আপনি 50 বার করে পড়েন। অ্যানালাইজ করবেন অবশ্য। করার পরে অতক্ষণ পর্যন্ত পড়বেন যতক্ষণ না পর্যন্ত আপনার ওয়ার্ডগুলো ব্রেনের মধ্যে ঢুকতেছে, প্লাস আনসার করার পরে অ্যানালাইজ করুন। ভিডিও টেপ করবেন, আরেকটা আছে। আপনারা যারা মেয়েরা আছেন একটা গ্রুপ করে ফেলবেন। ঠিক আছে? আপনারা নিয়মিত মাঝে মাঝে একজনের সাথে কথা বলবেন, একজন 15 মিনিট করে 20 মিনিট করে কথা বলবেন, আর ছেলেরা কয়েকজন মিলে একটা গ্রুপ করে ফেলতে পারেন। দেন যারা অফলাইন ক্লাস করেন তারা ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়, সুশীলা নেয়, আবার আমি একটা নেই বিকেলবেলা, করতে পারি। স্যাম্পল আনসার্স আছে, কেউ মাক্ষারের বই পড়ে, কেউ অনলাইন থেকে বের করে পড়ে, আবার আমার নিজের একটা বই আছে স্পিকিং এর, ওইখান থেকে আপনি স্যাম্পল আনসার দেখতে পারেন। দেন কোনোভাবেই যদি ইমপ্রুভ না হয়, তখন ওই যে বেসিক স্পোকেন একটা বই দিয়েছি না, ওটা দেখে দেখে পড়বেন, বইটা গো থ্রু করবেন, তাহলে আপনার এটা চলে আসবে। আফটার ওয়ার্স 2টা মডিউল শেষ হয়েছে। লিসনিং নিয়ে আইডিয়া নেওয়া, আর কোনটা নিয়ে দেখেন? রিডিং। রিডিং আনসার করতে 2 রকম স্কিল লাগে। স্কিল নাম্বার 1 পড়েন। ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে ইংলিশ পড়ে আপনি বুঝেন কিনা, সেটা ইমপ্রুভ করতে হবে। আর উত্তর করতে পারি কিনা, সেটা আর একটা স্কিল। উত্তর করার সময় কোশ্চেন ধরে ধরে আগাইতে হয়, দেন একটা সলভ করে ওটা বুঝতে হয় কেন আমার উত্তরটা ভুল হলো, কেন সঠিক হলো, আমার অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা। একটা কোশ্চেন এর উত্তর, একের উত্তর আর দুইয়ের উত্তরের মাঝে পার্থক্য কতটুকু ছিল, সিরিয়ালি আসছে নাকি সিরিয়ালি আসে নাই, কোন কোশ্চেন সিরিয়ালি আসে কোনগুলো আসে না, এটা বোঝার জন্য সলভ করতে হয় বারে বারে। তো 2 স্কিল লাগবে। একটার নাম কি? এটা না হলে আপনি আনসার করতে পারবেন না। তা আপনার মূল হলো ল্যাঙ্গুয়েজ স্কিল, আর এটা হচ্ছে সেকেন্ডারি এবং কম গুরুত্বপূর্ণ। আপনি ইমপ্রুভ করার সময় দুটারই ফোকাস দিবেন, ল্যাঙ্গুয়েজ স্কিলও ফোকাস দিবেন, রিজনিং স্কিল, তাড়াতাড়ি যাতে উত্তর করতে পারেন। প্যাসেজ থাকে কয়টা? 3টা। আপনার মিনিমাম টার্গেট হচ্ছে 6 পাওয়া, 23টা করতে পারলে 6 হবে। এই 3টা প্যাসেজের ডিফিকাল্টি লেভেল 3 রকম। প্রথম প্যাসেজটা ইজি, এরপরেরটা লেস ইজি, আর 3 নম্বরটা ডিফিকাল্ট। তাহলে আমরা কি করব? শুধু প্যাসেজ 1 নিয়ে পড়ে থাকবো। কোনটা নিয়ে পড়ে থাকবে? 13টা কোশ্চেন না, প্যাসেজ 1 নিয়ে পড়ে থাকবে। প্যাসেজ 1 সহজ, পারা যায়। প্যাসেজ 1 একটা টেস্ট গিয়া প্যাসেজ 1 করবেন, 2 3 বাদ। পরের টেস্টে গিয়া 1 করবেন, 2 3 বাদ। এইভাবে 9 থেকে 18 বা 10 থেকে 18 বা 15 থেকে 18 যাই আপনি করেন, শুধু কোনটা করবেন, কোনটা? প্যাসেজ 1 করে করে আনসারও হয়ে যাবে মুখস্থ, কিন্তু আনসারের থেকে খেয়াল করবেন প্যাসেজটা বেশি। যখন দেখলেন যে 1 প্যাসেজ পড়ে আপনি ভালোই বুঝেন, 13টার মধ্যে 10টা হয়ে যায়, 11টা হয়ে যায়, কখনো 13টা হয়ে যায়, দেন আপনি 2 করবেন। তখন 1 করতে করতে যখন ইংলিশ ইমপ্রুভ হবে, 2 কে 1-এর মতো মনে হবে। 1 শেষ হয়। 1 আর 2 করতে গিয়ে দেখবেন 26টার মধ্যে 23-24টা হয়ে যাচ্ছে বা 22টা হয়ে যাচ্ছে। এরপরে আপনি যাবেন 3-তে। তাহলে 3-তে যাবেন সবার শেষে। যদি আপনি 1 গুলোই করেন, শুধু 40টা 1 করেন, 5টা 2 করেন, আর 2টা 3 করেন, তাও আপনার আজ প্রিপারেশন হয়ে যাচ্ছে। ইংলিশ সবগুলাতে সাবজেক্ট ভার্ব নাউন প্রোনাউন এক, ভোকাবুলারি হয়তো আলাদা, টপিক হয়তো ভোকাবুলারি এক, টপিক আলাদা, মোরাললেস একই শব্দই বারে বারে ঘুরে ঘুরে আপনি পাবেন। কিন্তু পড়ার সময় কোনটা আগে পড়বেন? প্যাসেজ। প্যাসেজ 3 কেন ডিফিকাল্ট? ওখানে আর্গুমেন্ট নিয়ে বলা থাকে। আর প্যাসেজ 1 কেন সহজ? ওখানে ডেসক্রিপশন টাইপের কথাবার্তা থাকে। প্যাসেজ 2-তে একটু ভিন্নতা থাকে। তারপর কিভাবে আপনি মূলত সলভ করবেন?
আমি বাংলায় লিখে দিছি, একটা প্যাসেজকে কয় মিনিটে সলভ করবেন? যাই হোক 20 মিনিটে সলভ করবেন। মানে মনে করেন আপনি আহ 19 মিনিট হয়ে গেছে বা 18 মিনিট হয়ে গেছে, দেখেন আনসার করছেন 3টা, আর বাকিগুলো আনসার যতটুকু পারা যায় দ্রুত দিয়ে দিবেন। দিয়ে গিয়ে দেখবেন উত্তরে কটা হয়েছে, 3টা হতো না 4টা। কারেক্ট হওয়ার পর আনসার শিট দেখে কারেক্ট করবেন, এবার অ্যানালাইজ করবেন কেন এটা কারেক্ট হয়েছে, কেন এটা হয় নাই। দেন প্যাসেজটারে আরো 5-10 বার পড়বেন, কি শিখবেন? যখন সলভ করা শুরু করবেন, এখন আপনি সলভ করতে পারেন যদি অ্যাডভান্স হন। যদি আমি বলবো যে সলভ না করার জন্য আপনি আরো 1 মাস প্যাসেজ পড়েন, ক্লাসে যেগুলো পড়াই দেবো ওগুলো পড়বো আর প্যাসেজ পড়বেন, এরপরে আপনি সলভ করা শুরু করবেন। যদি ওই সময়ও না পারেন, আরো 15 দিন টাইম নেন, প্যাসেজ পড়ে পড়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, দেন সলভ করা শুরু করেন। তারপর আননোন ওয়ার্ডের মিনিং কোন ডিকশনারি থেকে দেখবেন? প্যাসেজটা আরো 10-20 যতবার পারেন পড়বেন, প্যাসেজে গিয়া উত্তর লিখে রাখবেন, এটা 1-এর উত্তর ছিল, এটা 2-এর উত্তর ছিল, পেন্সিল দিয়ে লিখতে পারেন বা খেয়াল করতে পারেন। অনেকে হয়তো লেখে না, কারণ আবার সলভ করবে, খেয়াল করতে পারেন। বা কোশ্চেনটা অ্যানালাইজ পাশাপাশি রেখে দেখতে পারেন, এটা ছিল কোশ্চেন, এটা ছিল প্যাসেজ। প্যারাফ্রেজ খেয়াল করবেন, কোশ্চেনে কোন ওয়ার্ড, প্যাসেজে কোন ওয়ার্ড। আর অ্যানালাইজ কেন, ভুল অপশনগুলো কেন ভুল, আপনার উত্তর সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা, ভুল হইলো কেন ভুল, 1-এর উত্তর আর 2-এর উত্তরের মাঝে গ্যাপ কতটুকু, 5 আর 6-এর গ্যাপ কতটুকু, পুরো প্যাসেজের সব জায়গা থেকেই কি উত্তর আসছে না কতটুকু জায়গা থেকে আসছে, কোনোটা কি ফাঁকা রাখছে, রাখলে কেন রাখছে, ওটা দিয়ে কি অন্য কোশ্চেন। এতে তাড়াতাড়ি উত্তর করার অ্যাবিলিটি চলে আসে। দেন আমাদের একটা জিনিস হইতে হবে, নাম বলেন। স্পিড রিডার হচ্ছে একটা প্যাসেজ কয় মিনিটে পড়তে পারা। ওইখানে ডিটেলস বোঝা যাবে না, বাট একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। নর্মাল স্পিড হচ্ছে, অফিসিয়াল বই থেকে নিছি, আপনি আপনার মাতৃভাষায় ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান প্রবাবলি স্কিম রিড 100 ওয়ার্ডস ইন কয় সেকেন্ড। 20 সেকেন্ডে কটা পড়তে পারে মানুষ? তাহলে 60 সেকেন্ডে পারে সে 300 ওয়ার্ড, 1 মিনিটে 300 ওয়ার্ড, 3 মিনিটে 900 ওয়ার্ড। পরীক্ষার হলে আপনার টার্গেট হবে প্রতি 30 সেকেন্ডে 100 ওয়ার্ড পড়া, মানে 1 মিনিটে 200 ওয়ার্ড, 5 মিনিটে 1000 ওয়ার্ড। 1000 ওয়ার্ডের কম থাকে ব্যাস, 900 ওয়ার্ড, 850 ওয়ার্ড এরকম। এই স্কেলটা নিয়ে আসবেন। এখন আপনি কয় মিনিটে পড়তে পারেন? 15 মিনিট না? বোঝা যায় না, ওটা আরো পড়তে পড়তে চলে আসবে, নিচে নেমে আসবে, ওই আন্ডারস্ট্যান্ডিংও বেড়ে যাবে পড়তে পড়তে। আচ্ছা, এটা অটো হবে, যেমন আপনি 10 বার প্যাসেজ পড়ার পরে আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়, যদি ওটা 100 বার পরে আরো বেড়ে যাবে না? ঠিক আছে। এইভাবে আপনি 9 থেকে 18-তে প্রায় 120টা প্যাসেজ আসছে কটা। আমরা এতগুলো চাই না, আরো কম করলেও হবে। আচ্ছা, কিন্তু আপনি 40টা 50টাকে করেন এইভাবে প্যাসেজ। সবার লাস্টে আমরা কোনটা নিয়ে কাজ করব? আপনার জন্য সবচেয়ে সহজ হবে, একেবারে সহজ রাইটিং পার হতে পারবেন, আমার 2টা বই আছে রাইটিং এর। এই 2টা বই প্রথম থেকেই রিডিং বানায়া পড়বেন। কি বানায়া? মানে উত্তরগুলা রিডিং ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা প্যাসেজ পড়ি না, ওই প্যাসেজগুলো অনেকবার পড়বেন, একটারে কয়েকবার পড়বেন, নির্ভুল উত্তরগুলো এবং সহজ ভাষায় লেখা। রিডিং ইমপ্রুভমেন্টের জন্য আপনি পড়লেন প্রথম থেকে। আর গাইডলাইন্স এর জন্য এই বই পড়তে পারে যারা অনেক অ্যাডভান্স। আমি বলবো না আপনি পড়েন, কারণ আমরা ক্লাসে সব ধরনের গাইডলাইন্স দিয়ে দিই। তারপর হচ্ছে কেউ যদি আরো অনেক ইন্টারেস্টেড হয়, মানে কিউরিয়াস হয় যে আমার 8 লাগবে স্যার, আমার আইএলটিএস উদ্দেশ্য না, মানে বিদেশ যাওয়ার উদ্দেশ্য না, আমার এমনি 8 লাগবে, তাদের জন্য আমরা এই বই দিয়ে দিই। কি টু রাইটিং টাস্ক 1 এবং 2, পুলেন কায়ানের লেখা একটা বই। 2টা বই পুলেন কায়ানের, খুবই সুন্দর। আগে সাইমনের উত্তরগুলো দিতাম, এখনো দেই, ক্যান্ডিডেটদের যদি পছন্দ হয় পড়তে পারে। সাইমনের উত্তর ইউকে কনটেক্সটে লেখা বা গ্লোবাল কনটেক্সটে, আমার উত্তরগুলো বাংলাদেশের কনটেক্সটে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি। বেস্ট টেকনিক কি বলেন তো? ভালো মানের স্যাম্পল আনসার গুলো রিডিং বানায় পড়বেন এবং ওগুলাকে চেষ্টা করবেন লেখার। নেক্সট, প্রিপারেশন আপনি বেশিরভাগই 4 মাসে শেষ করবেন বা 3.5 মাসে শেষ করবেন। আমাদের কোর্স শেষ হতে লাগবে 3.5 মাস, সব মিলে, গ্যাপ সহকারে, ঈদ সহকারে সব মিলে, বা 3 মাস 8 দিন 7 দিন এরকম লাগে সামথিং। আমরা ধরলাম ঈদের সহকারে 3.5 মাস যাবে। তো এই 3.5 মাসে শেষ করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় স্যার আমি 3.5 মাসে শেষ করবো না, আমি আরো আগে শেষ করব, তখন আপনি একটা ব্যাচে আপনি রিডিং করবেন,
আর একটা ব্যাচে রাইটিং করে নেবেন, তাহলে আর একটু কমে আসবে। হ্যাঁ, ঠিক আছে? বেশ কমে আসবে, তখন 2 মাস শেষ হয়ে যাবে বা আড়াই মাস শেষ হয়ে যাবে। যদি আপনার মনে হয় আমি লিসনিং একটা ব্যাচে করে নেবো, আমাদের রুটিন দেখে দেখে যেদিন লিসনিং শুরু হবে আমরা তো বলে দিই যে এই দিন এই মডিউলটা শুরু হতে যাচ্ছে, লিখে দিই সামনে আসতেছে। Okay. আমি এটা লিখে দিয়েছিলাম 8 তারিখে শুরু হয়েছিল। হ্যাঁ, যেমন এই ব্যাচে রাইটিং টাস্ক 2 শুরু হবে শীঘ্রই, ঈদের পরে শুরু হবে এক্সপান্ডিং। এই ব্যাচে আমরা খুব শীঘ্রই রাইটিং টাস্ক 1 শুরু করব, ঈদের পরে সম্ভবত। না, এটা সামনে শুরু হবে, এখন লিখি না, পরে লিখি, যেটাতে শুরু করবো। এখন এটা রিডিং চলতেছে, রিডিং শেষের পথে, তার মানে এটা রাইটিং শুরু হবে। যদি আপনার ইচ্ছা হয়, যে বেশিরভাগ ক্যান্ডিডেটই যে না আমি নর্মাল স্পিডে আগাবো, কেউ যদি আগে চান আমরা অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, 1 মাসে সলভ করতে চাইলে আপনি, বা 1.5 মাসে করতে চাইলে 8-10 ঘন্টা করে পড়বেন। ইংলিশ লেভেল অনেক পড় থাকলে 8-10 ঘন্টা করে পড়বেন, কিন্তু মোটামুটি আছে ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াসলি পড়বেন, হ্যাঁ, এবং কনসিস্টেন্টলি বজায় রেখে। একদিন বাদ দিলে স্কোর আবার ফল করবে, পরের দিন দেখবেন যে করতে গেছেন আর ভুলে গেছেন। ভাষাটা এমনই, চর্চার উপর না থাকলে কমে যায়। আচ্ছা, আপনি সময় করতে পারেন না। না, লাস্ট ক্লাস আরেকটা ক্লাস আছে, সামি, আচ্ছা, সময় করতে পারেন না ওটা একটা এক্সকিউজ, চেষ্টা করবেন সময় বের করতে। যেমন দয়াল চন্দ্র আছে না এলাকা, না, ও কিভাবে স্পিকিং শিখছে, কি করে বলেন তো? ও ইংলিশ শিখছে শুনে শুনে। কিভাবে? শুনে শুনে স্পিকার বাজায়া মনে মনে মুখ নিয়ে নেড়ে বলার চেষ্টা করে, মিমিক করে, মিমিক মিমিক করে স্পিকার হয়ে গেছে। ওনারটা শুনে শুনে ওনার মতো করে বলার চেষ্টা করে, ঠিক আছে? মিমিক, আপনি মিমিক করবেন, এটা হেল্প করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমিক করতেন, স্যার এটা আপনি জানেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে কোরআন যখন তাকে শুনাইতেন, তিনি সাথে সাথে মুখ নিয়ে নেব। এটা খুব কমন, এটা হাজার বছর যাবত চলে আসা একটা স্কিল, যে শুনে শুনে ওইভাবে বলা, এবং এতে ভাষা শেখা হয়ে যায়। আমরা ছোটবেলায় মক্তবে যারা গেছি পড়তাম আলিফ, আলিফ বা, ঠিক আছে, এভাবে পড়তাম, ঠিক আছে। তারপর আপনি রান্না করতেছেন কিন্তু লিসনিং করবেন। স্যার রান্না করতে সময় লিসনিং করবো কেমন? আপনি অ্যাক্সিডেন্ট হলে আপনি কি করবেন? স্পিকারটা অন রাখবেন, আপনার মাথার মধ্যে যাতে সবসময় ইংলিশ শব্দগুলো আসে। আচ্ছা, ওটা থেকে মনোযোগ দিতে পারতেছেন না, কিন্তু রান্নার মধ্যেই মনোযোগ, বাট মাঝে মাঝে দু একটা ওয়ার্ড যা আসবে তা ইংলিশ আসবে। তারপর আপনার কারোর সাথে কথা বলতে হয়, জরুরি, ইটস ওকে, আপনি এক কান দিয়ে হেডফোন দিয়ে কথা বলেন, আরেক কান দিয়ে লিসনিং শুনতে থাকেন। বেশিরভাগ সময়ই আমার এখানে বিভিন্ন বই ওপেন থাকে, আমার যখন দরকার হয়, মানে যখন স্টুডেন্টদের কোনো কাজ দিয়ে লিখতে দিলে আমি এখানে বসে বসে পড়ি, ঠিক আছে? এই যে পেসেজ গুলো লাইফে 50 বার 100 বার পড়ছি, ওগুলো আবার পড়ি, ঠিক আছে? এতে প্রতিনিয়ত ব্রেনের মধ্যে ইংলিশ গুলো দেওয়া হয়, যাতে আবার ভুলে না যাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপর একটা ভোকাবুলারি পাই না, বলেন তো, লিস্ট ধরে ভোকাবুলারি, গ্রামার পাই না, এটাও আমরা পড়বো না, গ্রামার আমাদের লাগবে না। আমাদের যত ক্যান্ডিডেট আছে, কোনো ক্যান্ডিডেটকে আমরা আগে গিয়ে শিখে দিই না যে তুমি এটা বলবা, কাউকেই না। কারণ হচ্ছে ওই ক্যান্ডিডেট তাহলে কোনোদিনও আমাকে আর স্টুডেন্ট দেবে না, কারণ বলবে যে এটা বানানো। সেটা কোনো না কোনো ভাবে তার বন্ধুরা জানতে পারবে। ওরা যে বিষয়ে বলে আমরা ওটি শুনি, ঠিক আছে? ওরা কাউকে বুঝে না তুমি এটা বলো, এটা বলো। Just ওরা ভলান্টিয়ারলি যা বলতে চায়, ঠিক আছে? এবং আমরা কাউকে ডাকিও না যে তুমি আসো, ঠিক আছে? ওর ইচ্ছে হলে, ক্যান্ডিডেটরা হ্যাপি হলে আসে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? তো জিজ্ঞাসা করবেন যে অনেক ভিডিও আছে এখানে, প্রায় আই এম নট শিওর কতগুলো আছে, দেখবেন যে প্রত্যেকে, কেউই বলে নাই আমি ভোকাবুলারি পড়ছি। আলাদা করে কেউই ভোকাবুলারি পড়ে না, প্যাসেজ পড়তে গিয়ে ভোকাবুলারি পায়, ওগুলা সে কেউ লিখে রাখে, কেউ নোট করে, প্যাসেজের সাথে ম্যাচিং করে করে সে ভোকাবুলারি শেখে। গ্রামারের জন্য সে আলাদা করে কোনো গ্রামার পড়ে না, কারণ আমরা যে গ্রামার অলরেডি শিখে গেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, যা বেসিক দরকার আছে শিখে ফেলছি, মূল গ্রামার শিখে ফেলছি। তারপর যদি এরপরও আপনার আরো দরকার হয় গ্রামার, আপনি লিজের গ্রামার বই পড়তে পারেন, ভালো। দরকার হয় আমি বলবো যে না, ওটা সময় আপনার শুধু শুধু ফাউকামি সময় যাবে, প্যাসেজ পড়লে প্যাসেজ সলভ করলে চলে আসবে।
আরো কিছু দিক আছে, বলেন। বিকামিং এফিশিয়েন্ট ইন প্র্যাকটিসের সময় এফিসিয়েন্সি আনবেন। সব সময় কি করবেন? আরেকটা বলেন। যত আনপ্রোডাক্টিভ টাইম আছে ওই সময় আমরা কি করবো? আর সব কিছু ইংলিশে সুইচ করবেন। আপনার ফেসবুক ইউজ করতে হয়, আপনি এক কাজ করেন, যত বাংলা যারা পোস্ট দেয় সবগুলো আনলাইক করে দেন, আনফলো করে দেন, মানে আনফ্রেন্ড করার দরকার নেই। আপনি ইংলিশ গুলো আসলো আপনার সামনে, চোখের সামনে ইংলিশ ভাসলো। যেমন আমার সামনে কোনো, আমার পেজে যখন আমি থাকি কোনো বাংলা আসলে আমি এটা আনলাইক করে দিই, আনলাইক করে বা আনফলো করে দিই যাতে তার সামনে না আসে। এবং আমি প্রায় সময় টুইটার চালাই, টুইটারে সব ইংলিশ আসে, বাংলা আসলে আমি এটা আনফলো করে দিই বা ব্লক মেরে দিই যাতে না আসে সামনে। আচ্ছা, আচ্ছা। আমি বাংলায় পোস্ট দিই, সেটা তো আমি তো আর ক্যান্ডিডেটদের জন্য পোস্ট দিই এরকম না, আমার উদ্দেশ্য বা আলাদা, ব্রড মানুষের কাছে পৌঁছানো। আচ্ছা। আর লাস্টেরটা আছে কোনটা দেখেন ওকে, থিঙ্ক ইন ইংলিশ। থিঙ্ক, সবসময় ইংরেজিতে ভাববেন। এই যে আসতেন যাবেন, যান না, মনের মধ্যে ক্লাসে ভাবতেছেন না এখন, কিন্তু এই ভাবনাটা ইংলিশে করেন। স্যার ইংলিশে তো ভাবনা আসে না, ভাইবেন না স্যার, ভাবতে তো হয়ে যায়। আপনি চেষ্টা করবেন, ইংলিশে ভাবা যায়, ইংলিশ না জানলে ইংলিশে ভাবা যায়। মনে মনে যে চিন্তাটা করা আছে না, এটা ইংলিশে করা যায়। এই যে করতে করতে একটা সময় চলে আসবে। আচ্ছা। আর ভোকাবুলারি যে আহ, না জানলেও পড়লে ভোকাবুলারি জানা হয়ে যায়, এটা টেস্ট করে দেখানো যায়। আপনাদের দেখাইছে কিনা আমি জানি না, এটা পড়াইছিলাম। যদি চাইলে আপনাদের পরে প্রুভ করে দেখানো যায় যে এইটা 10 বার পড়লে আন্ডারস্ট্যান্ডিং বাড়ে এবং বেশিরভাগ জিনিস জানা হয়ে যায়। চাইলে প্রুভ করে দেখানো যায়, প্রমাণ করে দেখাবো। ভোকাবুলারি যে না জানলেও ভুল করা যায়। ঠিক আছে, ঠিক আছে। এই পাম অয়েল, এটা প্রথমবার পড়বেন, পড়ার পরে দেখবেন অনেক ওয়ার্ড অজানা, তাই না? মনে মনে এটা আপনি গুনে গুনে 10 বার পড়বেন। কবার পড়বেন? পড়েন। প্রথমবার পরে একটু বলবেন যে আমি কতটুকু বুঝছি মনে মনে। ঠিক এই গুনে গুনে কবার পড়বেন? পড়েন।